দিল্লি না ঢাকা, বাকি চারজরা কই এবার দিয়ে দেখা। এখন আর সেই সমস্ত পাকি জারজদের আমরা দেখতে পাইতেছি না, যারা দিনে রাইতে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা কানটা ঝালাফালা করে ভালাইছে ভাই 18টা মাস ধরিয়া। একজন ছিল, ওই যে তার নামের আগে একটা খারাপ শব্দ লেগে গেছিল, কি হাওয়া হাদি, আমি পুরাটা বললাম না। এই হাওয়া হাদি একজন বিখ্যাত হয়ে গেছিল, বিখ্যাত নেতা হয়ে গেছিল। এখন অলরেডি কবি নজরুলের সমাধি পাশে তাকে কবর দেওয়া হয়েছে। এই এক স্লোগান দিয়েই সব নেতা হয়ে গেছে অনেক, ইনকিলাব মঞ্চ, এনসিপি, মোটার উপর কথা এবি পার্টি, রাজাকার, আলবদর, আল শামসের উত্তরসূরি, শিবির, জামাত। 18টা মাস ধরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা ভাই কান টান একদম ধাপা লাগাই দিছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতেছে, বিশ্বের বহু দেশেই তেলের দাম বেড়ে গেছে। এখন বাংলাদেশেও সংকট হবে প্রকট। তো এর মধ্যে ভারত তার পাইপ লাইন দিয়া যা লাগে ডিজেল তাই দিতেছে। তারেক রহমানের বিশেষ অনুরোধে, বাংলাদেশের বিশেষ অনুরোধে ভারত পাইপ লাইন দিয়ে ডিজেল দিতেছে বাংলাদেশে। এই ডিজেলটাই আমাদের বহুত দরকার, না হলে এই ডিজেল সংকটে পড়লে বাংলাদেশ হাহাকার শুরু হয়ে যাব। ইতিমধ্যে আপনারা দেখেছিলেন ডিজেল নিয়ে কি হাহাকার শুরু হয়ে গেছিল। আমরা দেখেছি জামাতের একজন বহুত তেল এক জায়গাতে ডিজেল নিয়ে যে জরিমানা করলো 80,000 টাকা, গুদামে মজুত করা শুরু করেছিল। পেট্রোল পাম্প গুলা দেখেন হুন্ডার সিরিয়াল, তেল দেয় না, তেল পায় না, হাহাকার। যখন ভারতের এই ঘোষণা আসছে যে যা ডিজেল লাগে তোমাদের দেওয়া হবে, তাও ঘরে বসে পাইবেন, ঘরে ঘরে ঘরে। কিভাবে পাইবেন ঘরে বসে? আমাদের দিনাজপুর থেকে ভারত পর্যন্ত যে পাইপলাইন করা আছে, শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করে গেছে যে পাইপলাইন, সেই পাইপলাইনে ভারত তেল ছাড়বে, আমাদের দিনাজপুর ডিপুতে জমা হবে। কত তেল লাগবে লান? এই সুবিধাটা যদি না থাকতো একটা কত বড় সমস্যায় পড়তাম আমরা। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, তেল আসতে পারতেছে না। এখন কোথায় পাকি যারা ছিল পাকিস্তান থেকে তেল আন, তোর পাকি বাপেদের কাছ থেকে 1 লিটার তেল নিয়ে আয়, এনে দেখা। শুধু এইটাই না, মোংলা বন্দরে হাজার হাজার মেট্রিক টন চাল নামতেছে, লিমিট ছাড়া চাউল দেশে আসছে, নামতেছে 3 দিন ধরে সমানে নামতেছে। আপনারা দেখছেন মোংলা এয়ারপোর্ট থেকে, এর কোনো লিমিট নেই, যা লাগে তাই আনতেছে। এখন এগুলো আসতেছে এই যে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পরে ভারতের সাথে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক করছে। এই যে ভারতীয় রাষ্ট্রদূত ভার্মার কাছে কয়েকদিন আগে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের সাথে তার বৈঠক দেখলাম। তারপরে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাহেবের সাথে বৈঠক দেখলাম, তারা ওখানে গেল আসলো, মানে মোটামুটি সম্পর্কটা স্বাভাবিক করলো। এখন
মাঝখান দিয়া বিএনপির বিএনপি নেতা রিজভি উনি ওনার বোর শাড়িটা নিয়ে যায় পড়েছে, দেখছেন না? গত আন্দোলনে গত অক্টোবর মাসের কয় তারিখে জানি, 28 অক্টোবর পল্টন প্রেস ক্লাব পল্টনের সামনে পুড়েছে। এখন রিজভি সাহেবের বোর যদি আরো শাড়ি থাকে ভারতীয়, এটা পুরাইতে ওই দিন পুরাইতে অনেক কষ্ট হয়েছিল। আমরা দেখেছি বারবার গ্যাস লাইট মারছে, হাত পুরানোর চেষ্টা করতেছে, কিন্তু নিভে দিতেছে। এখন ভারত থেকে যেহেতু ডিজেল দিতেছে, এই ডিজেল দিয়া যদি রিজভি সাহেবের বোর শাড়ি আরো থাকে, এখন পুরাইতে পারে। কিন্তু তার ভাগ্যে মন্ত্রিত্ব জুটে নাই, যে ভারতের শাড়ি পুরাইছে, মন্ত্রিত্ব কিন্তু তার ভাগ্যে জুটে নাই, কিন্তু সে হকদার ছিল। আচ্ছা, এই যে পাইপ লাইনের কথা বলি, 120 কিলোমিটার পাইপ লাইন যে দিনাজপুর থেকে একবারে ভারত পর্যন্ত, এর 85% টাকা ইনভেস্ট করছে ভারত, 15% দিচ্ছে হলো বাংলাদেশ। এই আসিফ নজরুল রাজাকারের বাচ্চা, তুই কই এখন? এই ডক্টর ইউনূস, 7 সিস্টার খাইতে চাইছিলি, তুই এখন কই? এই শুয়ার কা বাচ্চাগুলা, এই রাজাকার বাচ্চাগুলো সাথে নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এমন তলানিতে নিয়ে গেছিল এই জারক সন্তানরা। আজকের পত্রিকায় দেখলাম পাকিস্তানে 4 কোটি মানুষ ভিক্ষা করে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, দেখেন আমি শেয়ার দিচ্ছি ফেসবুকে। এটা পৃথিবীতে তাদের জন্য লজ্জার ব্যাপার। পাকিস্তানে 4 কোটি মানুষ ভিক্ষা করে, তুই পাকিস্তান থেকে তুই কি আনবি? দেশটার যে ক্ষতি এরা করছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ ভারতের বিভিন্ন নৌবন্দর, এয়ারপোর্ট এগুলো ব্যবহার করা, স্থলবন্দর, নৌবন্দর, এয়ারপোর্ট শুল্ক মুক্ত ভাবে বাংলাদেশ ব্যবহার করত। এই পাকি অবৈধ সন্তান ডক্টর ইউনূস আসার পরে, আর মাস্টার আসিফ নজরুল আসার পরে, এই যত পাকি জারজগুলো আছে বাংলাদেশে, তাদের একই কথা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করিয়া ভারত এই সুবিধাটা বন্ধ করে দিয়েছিল আমাদের। আচ্ছা, তাদের বন্দর ব্যবহারের তাতে এক হিসেবে দেখছি, একটা জার্নালে দেখলাম 17 মাসে 24,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশের। যদি ভারতের এই বন্দরগুলা ব্যবহার করতে পারতো বাংলাদেশ, মানে এই বন্দর ব্যবহার করে গার্মেন্টসের সব মাল আসে যায়, তারপর টেক্সটাইল মিলের তুলা আসে, এটি বন্ধ করে দেওয়ার কারণে 24,000 কোটি টাকা বেশি লাগছে অন্য দিক দিয়ে ঘুরে ফিরে আনতে বা বাই ইয়ার নিয়ে আসতে। রিপোর্ট অন দ্য ডকুমেন্টস দেখেন প্রথম আলো। তাহলে এই 24,000 কোটি টাকা লস হয়েছে। তো তোর বাপ পাকি জারজরা এই 17 মাসে আমাদেরকে 50টা পয়সার সুবিধা দিতে পারছি বাংলাদেশকে? বলেন তো ভাই, আপনারা বলেন তো যে আমি খারাপ গালাগালি করি কেন? ভারতের দালাল আমি, ভারতের দালাল না, আমি বাংলাদেশের দালাল। এই যে 24,000 কোটি টাকা যে লস হয়েছে ভারতের বন্ধগুলো এখনো বন্ধ করে দিচ্ছে, আরো ক্ষতি হইতেছে প্রতি মাসে। এটা কার লাভ? আমার বাংলাদেশের লাভ, বাংলাদেশের জনগণের লাভ। সেই জন্য তো আমি কথা বলতেছি। ভারতের লাভের জন্য আমি কথা বলবো কেন? এই যে তেল আসছে, এটা কার লাভ? ভারতের লাভ। বাংলাদেশ বাঁচলো, বাংলাদেশের লাভ। তাহলে আমি কথা বলবো না কেন? এই যে ভারত থেকে
আনলিমিটেড চাল আসছে, দেখেন খবর নেয়া, মোংলা বন্দরে নামতেছে। কার লাভ? বাংলাদেশের লাভ। তাহলে এইসব পণ্য যদি মিশর থেকে, অন্য দূর দেশ থেকে নিয়ে আসি, থাইল্যান্ড থেকে, প্রতি কেজিতে, প্রতি বস্তায় অনেক দাম বেড়ে যায়। তাহলে আমাদের লাভের জন্য আমরা কথা বলবো, আপনারা কইবেন ভারতের দালাল। আর বেটা, ভারতের দালালি করে যদি লাভ হয়, জনগণ যদি খাইয়া পড়ে বাঁচতে পারে, তাহলে দালালি করবি না কেন? আর পাকিস্তানের দালালি করব তুই দেখা, আমি করতে রাজি আছি। কি লাভ? বাংলাদেশের সুদূর পাশ বেষ্টিত ভারত একটা পরাশক্তি। আর্থিক দিক দিয়ে তারা বিশ্বে পরাশক্তি, অর্থনীতি বাজার ব্যবস্থাপনায় তারা বিশ্বে একটা পরাশক্তি, সামরিক শক্তিতে তারা হলো পরাশক্তি, আন্তর্জাতিক কূটনৈতিক ভাবেও তারা পরাশক্তি। যে ভারতকে চীন ঘাটাইতে সাহস পায় না, পাকিস্তান তো বাদই, রাশিয়া ঘাটাইতে সাহস পায় না, আমেরিকা ঘাটাইতে সাহস পায় না, সেই পরাশক্তি হলো আমাদের একটা বন্ধু রাষ্ট্র। তাহলে আমাদের তাদেরকে ছাড়া বাংলাদেশের কোনো উপায় আছে? ভারত যদি বাংলাদেশের কোনো কিছু না দেয়, বেচা কিনা না করে, ভারতের কিছু হবে? কত বড় একটা দেশ ভারত, বাংলাদেশের মতো 20-25টা রাষ্ট্রের সমান তাদের বড়, তাদের অর্থনীতি সেরকম 100 গুণ বড়। বাংলাদেশের ক্ষতি হবে, বাংলাদেশের জনগণ দুর্ভিক্ষে পড়বে, বাংলাদেশের জনগণের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি। এই যে হিসাব তো দিয়ে দিলাম যে ইউনূসের 17 মাসে 24,000 কোটি টাকা খালি এটা বন্ধ করছে তারা, এই জন্য লস হয়েছে। বাকি কিন্তু বন্ধ করে নাই। এই যে সব যদি বন্ধ করে, বেচা কিনা বন্ধ করে, আমদানি রপ্তানি বন্ধ করে, তাহলে তো বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যেত, হাহাকার হয়ে যেত। চৌধুরী ভাই কই? ডক্টর ইউনূস কই? আসিফ নজরুল কই? হাওয়া হাদি কই? এই জামাতি রাজাকারের বাচ্চারা, তোরা যারা দিনে রাইতে কস দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন কই তোরা? কই? তোকে বারবার আমরা বললাম যে কোথায় আসিফ নজরুল ভারতীয় 20 লক্ষ লোক চাকরি করতে, সেখানে একটু দেখা। তুই তো ক্ষমতায় 18 মাস থাকলি, তোকে শেষে চ্যালেঞ্জ করলাম যে অন্তত তুই 18-20 জন, 20 লাখ বলছিস তো না 24 লাখ বলছিল, তো তুই 24 জন ভারতীয়কে গ্রেপ্তার কর যারা অবৈধভাবে আছে, দিয়ে আমাদেরকে দেখা। তাও তো এই রাজাকার কা বাচ্চা পারে নাই। গুজব রটাইছে 24 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে, আর বাংলাদেশের সব বেকার হয়ে রয়েছে। এই সুদীখোর ইউনূস আচ্ছা বলল 7 সিস্টার খেয়ে ফেলবো। তোর মার হেডা খাবি? শালার বেটা শালা, তুই 7 সিস্টার খাবি? তুই বাংলাদেশকে যদি নেওয়ার ইচ্ছে থাকতো ভারতের, আগ্রাসন চালাইয়া 1971 সালে তাদের হাতে ছিল, কিচ্ছু করার ছিল না, বাংলাদেশের নিয়ে যেত। পাকিস্তানের ওই যে কাশ্মীর নিয়ে গেছে ভারত, একটা পশম ছিটতে পারছে ভারতের? পাকিস্তান নিচে তো নিচেই। বাংলাদেশ যদি নিতে চাইতো 71-এ, তারা নিয়ে যেতে পারত। নাই 75-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, সারা দেশের মানুষ আতঙ্কিত ছিল। ভারত চাইলেই সৈন্য পাঠাইতে পারত, দেশটা দখল করে নিতে পারত। ঠেক দিতে পারতাম আমরা? পারতাম না। 52-তে তারা নিতে পারত, 69-এ গণ-অভ্যুত্থানে নিতে পারত। ভারত কোনোদিনই বাংলাদেশ নাই, কোনোদিনই বাংলাদেশ নিবে না। ভারত শুধু বাংলাদেশকে একটা বিষয়ে আতঙ্ক ভারতের, যে বাংলাদেশের যাতে জঙ্গিরা ক্ষমতায় না আসে, আনলে ভারতের ডিস্টার্ব। কারণ
এই যে 4,500 মাইল বর্ডার ভারতের, এখন বাংলাদেশের জঙ্গিরা যে যদি ওখানে হামলা করে আসে, একটা বিশৃঙ্খলা করে, ভারতের অতিরিক্ত নিরাপত্তা বাইরে যাইব। এই তো পাকি জারজ তোরা এখন কই? এখন কিন্তু তেল আসতেছে, কেউ বিরোধিতা করতেছে না, স্লোগান দিতেছে না, দিল্লি না ঢাকা। এই পিনাকি শুয়োরের বাচ্চা কই, তুই কই? এই ইলিয়াস শুয়োরের বাচ্চা তোরা কই? কুত্তার বাচ্চা শালা ফ্রান্সে থেকে ডেলি ভিডিও ছাড়ে, দিল্লি আগ্রাসন, দিল্লি আগ্রাসন, তোর মারে হেডার আগ্রাসন, শালার বেটে শালা। ওই দেখ হিসাব দেখ, 24,000 কোটি টাকা লস হয়েছে 17 মাসে আমাদের, শুধু বন্দর ব্যবহার করতে দেয় নাই দেখা। এই দেখ তেল আসতেছে, চাল আসতেছে, আর যা কিছু আসার নিয়মিত সেগুলো তো আসতেছে। এই আপদকালীন তারা এই সহযোগিতা দিতেছে। তোর পাকি জারজদেরকে বল কিছু পাঠাইতে আমাদের এখানে, যে দেখা যায় যে পাকিস্তানের লাভ আমাদের হাত আন্দাজে দেশের ক্ষতি হয়। এখন দেখ সব জামাত, শিবির, এনসিপি, ইনকালাব মঞ্চ সব ঠান্ডা, কেউ কথা বলতেছে না। এখন তোদের 17 মাস ক্ষমতায় থাকবি, চ্যালেঞ্জ করলাম যে শেখ হাসিনা কি কি গোলামি চুক্তি করছে ভারতের সাথে, দেখা। একটা চুক্তি দেখাইতে পারছিস? একটা চুক্তি বাতিল করতে পারছিস? কারণ প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ বুঝে নিয়েই করছে। তোরা তো সব ভুয়া। না পারলি একটা দেখাইতে, কি যে একজন ভারতীয় অবৈধভাবে চাকরি করতেছে, পারলি না দেখাইতে? একটা চুক্তি গোলামি চুক্তি আছে একটা, এটাও পারিসনি দেখাইতে। বরঞ্চ ভারত তাদের এই যে বন্দর টন্দর, এয়ারপোর্ট, যে মোগলা ব্যবহারের যে চুক্তি ছিল ওটা বন্ধ করে দিছে। আমরা 24,000 কোটি টাকা ক্ষতির মধ্যে পড়ছি 17 মাসে। এখন দ্রুত যদি খুলে না যায়, এখন তারেক রহমান ক্ষমতায় আসার পরে ঘন ঘন সালাউদ্দিন সাহেবকে পাঠাইতেছে, ওই পররাষ্ট্রমন্ত্রী পাঠাইতেছে, তাদের এখানে দূতাবাসে আসতেছে যাইতেছে, সম্পর্কটা স্বাভাবিক করতেছে, অনেকটা স্বাভাবিক হয়েছে। এখন তোমরা দিল্লি না ঢাকা চুদাও না, এই পাকি জারজদেরকে প্যাকেট খোঁজা, পাকিস্তান না পাঠানো পর্যন্ত বাংলাদেশে শান্তি হবে না। এসব ধর্মান্ধ জঙ্গি উন্মাদেরা, এই যে সংসদে যে জঙ্গি ঢুকছে, দেখেন কবে কি ঘটনা ঘটায় এরা। এটা জাতির জন্য দুর্ভাগ্য, দেশ বিরোধী জঙ্গিরা আজকে সংসদে বসছে। ভিডিওটা বড় হয়ে গেল। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। হতে চায়, সুপহার রুস্তম হতে চায়, বারবার চেষ্টা করে, কিন্তু বারবার এরা ধরা পড়ে পাকার যাতায়। এটাই হলো আমাদের দুঃখ, এটা হলো তাদেরও দুঃখ। কিন্তু এখন তো তারা বিরোধী দল, দেশের ইজ্জত 12টা বাজিয়ে দিল। এদের নামে তো মামলা হওয়া উচিত 420 420 কেসে, দেশের সম্মান নষ্ট করার দায়ে নিষিদ্ধ করে, এদের তো নিষিদ্ধ করাই উচিত, নিষিদ্ধ তো হবেই। আর 71-এই যে আকাম কুকাম করেছে তখনই নিষিদ্ধ করা উচিত ছিল। আর এই যে যে একটা প্রতারণা করেছে, একটা বাটপারি জামাত, যে একটা বাটপারি সংগঠন, এরা কত বড় বাটপার জানেন? আমাদের এলাকায় এই জামালপুরে জামাতেরা আকাবা ফাকাবা, কদ্দুস মদ্দুস আলকুদস, এগুলোর ধর্মীয় নাম দিয়ে এরা আমার এলাকার টেস্টেরির মতো একটা হাই হাই কোম্পানি বানাইছে, মানে সেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এটা জেলা লেভেলের জামাত এরকম বাটপার হয়। সেই কোম্পানিগুলোর উপদেষ্টা হয় এই জামাতের যারা প্রার্থী থাকে তারা। তো এরা সব জায়গায় বাটপারি করে। এরা গ্রামের ঘর থেকে শুরু করে রাষ্ট্র দলগুলো ভিতরে এমনকি শেষে বিদেশিদের সাথে বাটপারি শুরু করছে। তাহলে এখন বুঝেন যে চাইনিজ এম্বাসির সাথে যদি এই বাটপারি করে, আর মধ্যপ্রাচ্য থেকে কি কি বাটপারি করে তারা টাকা পয়সা আনতেছে, এখন তো বুঝতে পারতেছেন। এর এত বড় বাটপার, আপনার মনে আছে যে এরা একবার দাবি করেছিল ইসলামী ব্যাংক নাকি তাদের না, পরে এদের মালিকানা কার কার পাওয়া গেল, এদের কর্মী কারা, এদের এখানে চাকরি করে কারা? একটা তো বেজামাতি না, সবগুলো জামাতি। একটা লোক আছে সেখানে বিএনপি বা আওয়ামী লীগের লোক চাকরি করে, একজনও পাবেন না। এরা হচ্ছে ইন্টারন্যাশনাল বাটপার, আগে ছিল লোকাল বাটপার। এরা এই চায়নার ঘটনার, এই চাইনিজ এম্বাসির সাথে উপহার নিয়ে যে প্রতারণা করলো, এই প্রতারণার মাধ্যমে ইসলামের, এই যে এখন যদি আমরা সমালোচনা করি তাহলে বলবে যে ইসলাম খতরেমে,
এখন যদি এখানে সবাই ও ইসলাম খত্রেমে, মানে এরা ধর্মকে যে কিভাবে ব্যবহার করে, এদের দাড়ি, টুপি, কোরআন, হাদিস, এগুলো সবই বাটপারি। কোন সন্ধান, এরা জান্নাতের টিকিট বিক্রি করে। যারা আল্লাহর জান্নাতের টিকিট বিক্রি করে ফেলতে পারে, তারা চাইনিজ এম্বাসির উপহার নিয়ে বাটপারি করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় কথা, এতদিন তারা বাটপার আমরা জানি, কিন্তু এখন আমরা এই তথাকথিত মুসলেকা নির্বাচন মানি বা না মানি, এই মুসলেকা সরকার মানি বা না মানি, এই মুসলেকা সংসদকে মানি বা না মানি, কিন্তু তারা বিরোধী দলে বসে আছে। কিভাবে দেশটাকে বিদেশিদের কাছে হেয় করে তুললো, এদের তো আসলে লজ্জা নাই, এদের নিয়ে আর কি বলবো বলেন। জি, বেচারা চাইনিজ এমবেসি, মানে চীন তো একটা ব্যবসায়ী রাষ্ট্র। চীন সব দেশে সব গভর্নমেন্টের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে, ব্যবসায়িক স্বার্থ হচ্ছে, অন্য কোনো স্বার্থ না। বিএনপি এখন গভর্নমেন্টে আছে, তারা আরো ব্যবসা পাবে এই অপেক্ষায়। এমন সময় সে এমন একটা ব্ল্যাকমেইলিং শিকার হলো এখানে, নিজেকে রক্ষার জন্য কিন্তু সাধারণত কোনো এমবেসি এইভাবেই কিন্তু বিবৃতি দেয় না, কিন্তু বাধ্য হয়েছে তারা এই বিবৃতি। ভাবতে হচ্ছে এরা কত বড় বাটপার, একটা এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলে। তা কোন এম্বাসি? যে দেশটা কমিউনিস্ট এবং নাস্তিক দেশ, সেই দেশের এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলেছে। তাহলে বুঝেন দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবে এরা কত বড় বাটপারি গুলো করে, এখন এতেই বুঝে নেন। অদ্ভুত ব্যাপার দেখেন, ভারতে মানে বাংলাদেশের এক ফেলানির জন্য এরা হাই হুসেন করে, সিংহবাম সহ এ জামাতিরা, মৌলবীরা। উইঘুর মুসলমান নিয়ে কিন্তু এদের কোনো কথা নাই। আপনি খেয়াল করেন, উইঘুর মুসলমানদের যে চাইনিজ সরকার এত নির্যাতিত, নিপীড়ন করে, শুধু তাই না, আপনি হলো সত্য, এটা কিন্তু আমার কথা না। ইসলামকে তারা বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, চাইনিজ অফিসিয়ালসরা এগুলো বলেছে, কিন্তু আজ পর্যন্ত জীবনে কোনোদিন এর প্রতিবাদ করতে শুনেছেন? শুনেন নাই। কিন্তু এটা যদি ভারত বলতো, এতক্ষণ ভারত ভেঙে ফেলতো, এরকম একটা অবস্থা হয়ে যেত। এটা এই যে উইঘুর মুসলমানদের উপরে যে অত্যাচার, এটা পৃথিবীর অন্য কোনো দেশ করলে এতক্ষণ কি হইতো? জামাত সবার আগে মিছিল করতো, বাইতুল মুকাররমে জুম্মার নামাজের অপেক্ষা করতো না। কিন্তু এখন দেখেন তারা নিশ্চয় এখন মুখে একেবারে কুলু পেটে বসে আছে, স্পিকটি নট। এত বড় বদমাইশ এই এই জামাতিরা, এরা নিজেদেরকেও ডুবাচ্ছে, আমাদের দেশের সম্মানও ডুবাচ্ছে। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করা উচিত। সরকারের স্বপ্রণোদিত হয়ে এদের বিরুদ্ধে প্রতারণার, দেশের সম্মান হানি করার জন্য এদের বিরুদ্ধে মামলা করা উচিত। কতটুকু বিপদে পড়লে একটা এম্বাসি বাধ্য হয় বিবৃতি দিতে, চিন্তা করে দেখেন। এমনি দেখেন জামাতের আপনার একটা চীনে অন্য একটা গেম আছে ওইখানে। গেমটা মনে করেন যেহেতু বা প্রচার আছে ভারত সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে, তারা দেশে এসেছে এবং ভারত তারা গভর্নমেন্টের সাথে সম্পর্ক উন্নয়ন সব চেষ্টা করতেছে। এবং কালকে আমাদেরকে এখানে একজন ভারতীয় সাংবাদিক আমাদেরকে বলেছেন, তারা যে খবর পেয়েছেন যে তারেক রহমান ক্যাবিনেটের মিটিংকে মন্ত্রীদের সতর্ক করে বলেছেন কেউ যাতে কোনো ভারত বিরোধী বক্তব্য না দেয়, এমন একটা অবস্থান। তখন হয়তো এই চীন বিএনপিকে মেসেজ দেওয়ার জন্য কিছু জামাতের সাথে সম্পর্ক করে চলতেছে। তারা জামাত নেতারা তো ইলেকশন আগে দেখলেন চীন ঘুরে আসতেন, এখন কিন্তু ডাকসুর একটা দল যাচ্ছে চীনে। এই জন্য কিন্তু সন্দেহটা আমি আপনি শেষ করার আগে আমি শুরু করে দিলাম, কারণ লোকটা সামলাতে পারতেছি না কথা না বলে। মানে দেখেন, আমি আগে মনে করেছিলাম এই 5ই আগস্টে বাংলাদেশের রাজনীতিতে তুরস্ক, চায়না, মিডল ইস্টের কাতার বা এরকম আমেরিকা এরা জড়িত ছিল, কিন্তু এখন কিন্তু সুস্পষ্ট হচ্ছে সাথে চায়নাও ছিল এই সরকার পতনের আন্দোলনে, যদিও তারা খুবই গোপনে কাজটা করেছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে ওই এনজিওগ্রাম সরকার, ডক্টর ইউনূসের যে সরকার ছিল, তাদের এমনকি জামাত, হেফাজতের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা ঘুরে আসছে চায়না থেকে। তারাও কিন্তু তখনো উইঘুর নিয়ে টু শব্দটি করে নেই। আমেরিকায় কি হলো, ইসরায়েলে কি হলো, ভারতে কি হলো, খুব চুলকানি এদেশের মুসলমানের তথাকথিত নেতাদের। কিন্তু চায়নাতে কিন্তু তারা ঘুরে এসেছে, কোনোদিন বলে নাই। শুধু তাই না, জামাতের নেতা এবং বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব, জামাতের কোন নেতা নামটা মনে নাই, যখন রোহিঙ্গাদের বার্মা থেকে বের করে দেয়, মায়ানমার থেকে বের করে দেয়, তারা কিন্তু প্রথমে ভারত, তারপরে বার্মা থেকে ঘুরে আসে বার্মা সরকারে, তখন কিন্তু তারা কথা বলে নাই। তেমনি এরা দেখেন এই যে ডাকসুর নেতাদের চায়না পাঠাচ্ছে, মানেটা কি?
এটা একটা মেসেজ, আপনি যেটা বললেন এটা একটা সরকারের জন্য মেসেজ। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার এই শেখ ফরিদের ভাবির পোলাদের কিন্তু আমরা তৈরি করে দিতেছি, বিষয়টা এরকম। কিন্তু এটা ভালো বয়ে আনবে না আমাদের দেশের জন্য, কোনো সন্দেহ নাই। আর তবে এই সরকারের প্রতি চীনেরও সমর্থন আছে, নাহলে টিকে থাকে কিভাবে। আর আপনি ঠিকই বলেছেন, চায়না হচ্ছে ব্যবসায়ী, অনেকটা একেবারেই বেনিয়াজাত, আর কিছুই বোঝে না। তো ব্যবসায়িক স্বার্থে তারা যে কোনো সিদ্ধান্তই নিবে, সেই একটা সিদ্ধান্তের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্যই আমাদের ভাবির পোলাদের, এই ডাকসুর, এই জামাতি, এই শিবিরের ক্যাডারদের, এই জঙ্গিদের চায়নাতে আমন্ত্রণ করা হয়েছে। স্পষ্ট এটা একটা মেসেজ ওই এম্বাসির পক্ষ থেকে, বাংলাদেশের জন্য মেসেজ, আমেরিকার জন্য মেসেজ, ভারতের জন্য মেসেজ, এবং আমাদের জনগণের জন্য মেসেজ। প্রগ্রেসিভ, দেখেন কমিউনিস্ট পার্টি হইলেই যে তারা প্রগ্রেসিভ রাজনীতি, প্রগ্রেসিভ দলকে সুযোগ সুবিধা দিবে তা কিন্তু না। কোন চিঙ্কুবামকে কিন্তু দাওয়াত দেয়নি, মোহাম্মদকে দাওয়াত দিয়েছে, দেয় নেই। তারপর লাকিকে দাওয়াত দিয়েছে, দেয় নাই। প্রিন্স ভাইকে দাওয়াত দিয়েছে, দেয় নাই। কমরেড প্রিন্সকে দেয় নাই। কমরেড কাফিকে দাওয়াত দিয়েছে, দেয় নাই। কাউকে কিন্তু দাওয়াত দেন নাই। ওই যে যিনি যখনই মন চায় তখনই গরু মাংস খাওয়ান আরেকজন কমরেড আছে হিন্দু হয়ে, কেউ কিন্তু দাওয়াত দেয় নাই। চীন কিন্তু জানে কাকে দাওয়াত দিতে হবে। একটা সিঙ্কু বামের, এই যে তো চাইনিজ বামেরা সিঙ্কু বামে তো লাফালাফি কুদাকুদি করে, একটারও কিন্তু চায়না দাওয়াত দেয় নাই। দিল কাদের? মৌলবাদীদের যে সংগঠন এই দেশেও মৌলবাদের যারা মানে আখড়া তৈরি করে তাদেরকে দাওয়াত দিয়েছে। আপনি খেয়াল করেছেন বিষয়টা? এইখানে কিন্তু অনেক মেসেজ আসছে একই সাথে। এই যে মুসলিম মৌলবাদ, এই পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো মুসলিমদের মৌলবাদী তৈরি করে, মুসলমানরাই কিন্তু এটা শিকার হয়, কিন্তু মুসলমানরা এটা তারা মনে করে তাদের উপকার করতেছে। আপনি দেখেন যারাই মুসলিম মৌলবাদ কাজ করা দেয়, দেখবেন মুসলমানদের সাথে তাদের সম্পর্ক ভালো, অথচ সবচেয়ে বেশি মুসলমান কিন্তু এই আক্রমণে সবচেয়ে বেশি মুসলমানরা আগে মরে, তারপরেও এদের আপনি বুঝাইতে পারবেন না। তো এই বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো এটা একটা মেসেজ সকলের জন্য। আমরা এতক্ষণ জামাতের 2 নম্বরে নিয়ে কথাবার্তা বলেছি, এখন এই নিউজগুলো 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর আপনি একটু ঠিক করবেন। পদ্মা সেতুতে গত 1.5 দিনে 5.5 কোটি টাকার টোল আদায় হয়েছে। পদ্মা সেতু বাংলাদেশে এসিস্টের একটা চিহ্ন, কিন্তু এটা বাংলাদেশে যেহেতু ঈদের সময় সবচেয়ে বেশি মানুষ বাড়ি যায়, এত যানবাহন কিন্তু আমাদের নাই বাংলাদেশে। এই সুযোগে প্রতি ঈদে মানুষগুলাকে অনেক কষ্টে অনেক বেশি ভাড়ায় যেতে হয়, বাড়ি দিতে হয়। ছাদের উপর যায়, বাসের উপর যায়, বেশি ভাড়ায় যায়। এবং কয়েকদিন আগে হঠাৎ করে আমাদের এই তারেক রহমান সরকারের যে যোগাযোগ মন্ত্রী, তিনি বলেছেন এবার নাকি বাসওয়ালারা ভাড়ার চেয়ে কম টাকা নিচ্ছে, তারা কম টাকা নিচ্ছে। এবং আজকে যে যাত্রী কল্যাণ সমিতি যেটা আছে বাংলাদেশে, ওরা একটা পরিসংখ্যান দিয়েছে। তারা বলেছে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে 20 বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে। আমি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখছি এই কারণে, আপনি কয়েক ঘন্টা পর হয়তো দেখবেন ওই যেখান থেকে ফটোকার্ডটা যেটা হয়েছে, ওরা বলবে এটা স্ক্যানার টেনার নানা অজুহাত দিয়ে এইটা আমরা দিইনি। হ্যাঁ, অস্বীকার করবে, রাইট। আপনি চমৎকার একটা কথা বলেছেন, মানে যার গরু তারা কয় বানজা, পড়শিরা কয় বছর বিয়ে নিয়ে, আমাদের জামালপুরে গল্প। তো যারা যাবে তারা বলতেছে যে সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করেছে, আর আমাদের সেতু মন্ত্রী বলে, যোগাযোগ মন্ত্রী বলে যে কম নেওয়া হচ্ছে ক্ষেত্র বিশেষ। মানে অনেকেই আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী তাকে নিয়ে ট্রল করতো, ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে। তার সকল বক্তব্য, তার বয়ান কিন্তু ওভার মানে ক্রস করে ফেলেছে বর্তমান যোগাযোগ মন্ত্রী, সেতু মন্ত্রী, যার মন্ত্রিত্বের বয়স সম্ভবত 1 মাস 20 দিন 25 দিন হয়েছে। তিনি কিন্তু সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছেন। মাশাআল্লাহ, তার যে সমস্ত কথা আমরা শুনতেছি, অনেক সময় তিনি চাঁদাকে মোটামুটি মানে হাতিয়ার পর্যায়ে নিয়ে গেছেন, যে ওটা আপনি দিতে বাধ্য, এরকম করে ফেলেছে। যে চাঁদা নেওয়া কোনো কই গুনাহ নেই, বিষয়টা এরকম, বরং এটা তার দাবি, এরকম তার বক্তব্য আমরা এর আগে শুনেছি। এখন যেটা বললো, তার এই বয়ান এই দেশের 5 বছরের শিশু এই কথা বিশ্বাস করবে না। শিশু মানুষ তো দূরের কথা, পুরান ঢাকার গুলিস্তানে আর সদরঘাটে যে ঘোড়াগুলো চলে, পুরান ঢাকার ঘোড়ারাও বিশ্বাস করবে না এই মন্ত্রী কথা,
যে এই ভাড়া কম নিতেছে। বাংলাদেশে কোনদিন এটা ঘটেছে? রোজার দিনে সব জিনিসের দাম বাড়ে রোজার মধ্যে, আর বুঝি আপনার খাবারের দাম বাড়ায় দেয়, তারা বুঝি ভাড়া কম নেবে? এই যোগাযোগ মন্ত্রী এটা বলে নিজেকে হাস্যকর হিসেবে পরিণত করছেন। এরকম তো অনেক মন্ত্রী এমন কিছু বলতেছেন প্রতি মুহূর্তে আমরা দেখতেছি যে তারা হাসির খোরাকে পরিণত হয়ে গেছেন। দরকার আছে একটু বিনোদন, কারণ হলো যে আমাদের দেশে তখন দিলদার, টেলিসামাদ, মতি এরা বেঁচে নেই। তো এদের কাজগুলো কাউকে না কাউকে তো আফগানি এরা বেঁচে নেই, এদের কাজ কাউকে না কাউকে তো করতে হবে, তাই না? তো এটা তো দরকার আছে, বিনোদন নাই এখন, কমেডি নাই বাংলাদেশে। মন্ত্রিত্বের মধ্যে যদি একজন মন্ত্রী যদি কমেডিয়ানদের মতো কথা না বলেন, আমরা হাসবো কিভাবে বলেন? এই দুঃখের মধ্যে তো একটু হাসির দরকার আছে, মানুষ বাঁচবে কি করে? চারদিকে আমাদের কাটা, দুঃখ, কষ্ট, বেদনা, সব বিপদ আপদ আমাদের চারদিকে। এর মধ্যে যদি মন্ত্রী মহোদয়েরা দু একটা কমেডির মতো বক্তব্য দেন, কষ্টের মধ্যে একটু আমরা হাসতে পারবো, জনগণ হাসতে পারবে। তাই হয়তো মন্ত্রী মহোদয় বলেছে যে ক্ষেত্র বিশেষ ভাড়া কম নেওয়া হচ্ছে। এটা হাস্যকর ব্যাপার। মানে হয়তো এটা বলতে চাইছেন যে 4 গুণ তার হয় নাই, দ্বিগুণ হয়েছে, সেই হিসেবে কম বলতেই পারেন। জি, আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে শেখ ফরিদের সরাসরি বক্তব্য। তার কাছে আমরা এই প্রসঙ্গগুলো আনি, আপনি চমৎকার ভাবে সরাসরি বক্তব্য দিচ্ছেন। এখানকার বক্তব্যটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পত্রিকা নিউজ, যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদের ছুটির মধ্যেও বাসায় বসে সরকারি কাজ করছেন। বাসায় বসে আর কি করছেন, আর কি নিউজ আসতে পারে? এখন আর কয়দিন পরে দেখবেন এই মুসলেকা প্রধানমন্ত্রী কিভাবে জুতা বদলায়, কিভাবে শার্ট বদলায়, হয়তো তার বাথরুমে কিভাবে তিনি টিস্যু ব্যবহার করেন, এই খবর চলে আসতে পারে। আমরা দেখেছি তো, আমার ভাবির পোলারা স্যান্ডেল পরতেছে, নিজের স্যান্ডেল, মানে তিনি নিজের স্যান্ডেল নিজেই পরলেন, মানে ফজলুর বাড়ি নিজের স্যান্ডেল নিজেই পরলেন, শেখ ফরিদ নিজের চশমা নিজেই পরলেন, নিজের আন্ডার নিজেই পরলেন। এগুলো জাতীয় সংবাদ হয় আমাদের দেশে। তো আমার ভাবির পোলা, যাদের কোনো চিহ্ন নাই, যারা ছিল শিবিরের মেসে, থাকতো শিবিরের মেসে, খাইতো শিবিরের মেসে, ঘুমাইতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, সেই সমস্ত ভাবির পোলাদের স্যান্ডেলের খবর, যখন আমাদের ছাতার খবর, যে এইভাবে ছাতা নিয়ে যাচ্ছেন বৃষ্টির মধ্যে, এগুলো খবর যখন জাতীয় পত্রিকার নিউজ হতো, তখন তারেক রহমানের বাপ ছিল এই দেশের জেনারেল এবং এই দেশের প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল। খালেদা জিয়া তার মা প্রধানমন্ত্রী ছিল, তিনি নিজে, তার ব্যাপারে তো এগুলো নিউজ আসবেই। তিনি ঘরে কয়দিন পরে দেখেন তার বিলাই কিভাবে শিশু করে, তার কাজের বেটি ফাতেমা কি করতেছে, কিভাবে খাবার পরিবেশন করে, এগুলো নিউজ শুরু হয়ে যায়। বাংলাদেশে একটা জিনিস, একটা সুবিধা আছে, যে যে একটা আছে না প্রবাদ, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বাংলাদেশ আবার উল্টা, বাংলাদেশ হলো যেই ক্ষমতায় যায় তার চামচার খুঁজে নিতে হয় না, তার হাজার হাজার চামচা খুঁজে পাবেন। এই যে মনে করেন আমাকে এখন গালি দিতে দিতে ধুয়ে ফেলে না, যে কোনো চ্যানেলে যায়, আপনার এখানে অবশ্য গালি কম দেয়, আপনার এখানে গালি, অন্যান্য চ্যানেলে তো আমাকে গালি দিতে দিতে মানে মোটামুটি গালির সমুদ্র আমার জন্য রেডি থাকে। দেখবেন যদি আমি কোনো সময় ক্ষমতার কাছাকাছি যাই বা ক্ষমতা প্রাপ্ত হই, দেখবেন যে মিডিয়াগুলো আমাকে নিয়ে, এখন তো একদিন শুধু কালের কণ্ঠে আমার নিউজ চেপেছিল, তারপরে দিনে হুমকি দেওয়ার পরে কালের কণ্ঠ বলেও আমার কোনো কথা লেখে না। কিন্তু যখন দেখবেন ক্ষমতায়, ওরে বাবা রে বাবা, আমি যাহা জানি না, দেখবেন যে আমার নানির কার সাথে প্রেম করছিল, আমার দাদি কালোকে কুতকুত খেলছে, এগুলো সব নিউজ হবে। এটা হলো বাংলাদেশে এই সর্বনাশটা হয়। মানে বাংলাদেশে মিডিয়াগুলো না, মানে নিজেরাও বিপদে পড়ে, অন্যদের বিপদে ফেলে, দেশকে বিপদ হলে। মিডিয়ার কাজ এটা না, মিডিয়ার আরো ভালো ভালো কাজ আছে। আর তারেক রহমান যেগুলো করছে, এগুলো হোয়াইট ওয়াশ আমরা বুঝি, এগুলো আই ওয়াশ আমরা বুঝি। এগুলো মানুষকে এগুলো বলে কোনো লাভ নাই, সেগুলো না হাসাহাসি করবে। মানে আপনি এই যে একদিন দেখলাম, যে শুনলাম আমার আরেক ভাবির পোলা নাকি সিএনজি দিয়ে সংসদে গেছে, সারাদিন যখন গ্রামের বাড়ি যায় হেলিকপ্টার দেয়, একদিনে 3 বার হেলিকপ্টার বদলায়, সেই ভাবির পোলারা সিএনজি তে যায় সংসদে। বাটপাড়ির একটা সীমা থাকা উচিত। তারেক রহমান 17 বছর তার পেশাতে লেখা ছিল গ্যামলিং, তিনি লিখেছিলেন ইউকেতে তার পেশাতে গ্যামলিং, তিনি মানে জুয়া খেলা, বাংলায় বলি প্রিয় দর্শকরা, গ্যামলিং মানে জুয়া খেলা। তিনি ইউকেতে যখন ছিলেন, তাকে যখন ব্রিটিশ গভর্নমেন্ট জিজ্ঞেস করছে আপনার আয়ের উৎস কি, সে তার পেশা লিখেছিল গ্যামলিং। সেই ব্যক্তি বাংলাদেশে এসে একবার এসি বন্ধ করে, আরেকবার ঘরে বসে অফিস করে বিরাট উপকার করতেছে। আরে ভাই, মসজিদের এসি বন্ধ করে দেখান না একটা। যে গ্রামের মানুষ ভাত পায় না, সে ওদিকে মসজিদে এসে এসি ছেড়ে দেয়, এগুলো আমার চোখে দেখা। এই দেশে এসি বন্ধ করেন আপনি, মানে এই দেশের বিদ্যুৎ যে আপনি কম খরচ করাইতে চান, আপনি যেভাবে আপনি বিচ্ছতা সাধন করতে চান, এগুলো তার হিসেব। আপনি বাসায় বসে অফিস করবেন না তো কোথায় করবে? প্রধানমন্ত্রী যে জায়গায় যাবে সেখানেই তো অফিস করবে, তার তো কাজই তো এগুলো।
প্রধানমন্ত্রী কি কোনো ব্যক্তি জীবন থাকে? একটা প্রধানমন্ত্রীর শুধু প্রধানমন্ত্রী না, কোনো রাজনীতিবিদের কোনো ব্যক্তি জীবন থাকে না। কোন রাজনীতিবিদের ব্যক্তি জীবন, আপনি সুপারস্টার যারা হয়, লেখক, বুদ্ধিজীবী, তাদের ব্যক্তি জীবনও থাকতে পারে, একটা রাজনীতিকের ব্যক্তি জীবন থাকতে পারে না। তার তো সবসময় জনগণের জন্য কাজ করতে হবে। একটা দেশে আমারও প্রধানমন্ত্রী বাংলা, আমিও বাথরুমে বসে অফিস করতে পারবো। ওই মানে মানে কি আর বলবো রে ভাই, মানে আপনি সবই আপনি দখল করে নিবেন, তখন তো কত কিছুই মনে হবে। বললামই তো, আমারও প্রধানমন্ত্রী বাংলা, আমি বাথরুমে বসে অফিস করবো, সমস্যা নাই। বাথরুমে বসে ইউরোপীয়রা নাকি পত্রিকা পড়ে, আমি অফিস করবো, এটা তো নতুন কিছু না। ইউরোপীয়রা তো, আপনারা যে দেশে থাকেন, আপনি যে দেশে থাকেন, শুনেছি এই সমস্ত উন্নত দেশে মানুষজন সময় পায় না, তারা বাথরুমে বসে পত্রিকা পড়ে, নিউজ পেপার পড়ে। আমিও তো বাথরুমে বসে অফিস করতে পারবো, কি সমস্যা? অনলাইনের যুগ। আমি বিভিন্ন দেশের হোটেলে আমি দেখছি, হোটেলে 5-6 হোটেলে বাথরুমে কিন্তু পত্রিকা আছে, জি, মানুষের জীবনের ইয়া থাকতে পারে। আচ্ছা, চেক করি এখন আমরা একটা বিষয় নিয়ে আলাপ করি। এবারের ইফতারটা আপনি একটু ছবি দেখবেন, নৌকা ইফতার, নদীর পাড়ে ইফতার, তারপরে ছাদের উপর ইফতার, এগুলা আমার মনে হচ্ছে যে যেহেতু ছাত্রলীগের নেতা কর্মীরা সারাক্ষণ গ্রেপ্তার আতঙ্ক তার মাঝে, তো তার ইফতারকে নেওয়া হয়, নানা পুলিশ অভিযান হয়, এর জন্য এই ধরনের ইয়ে আছে, নৌকায় ইফতার করে যাচ্ছে, ছাদে ইফতার, অথবা ধরেন এই যে নৌকাতে ইফতার, গ্রামে গঞ্জে ইফতার, নদীর পারে হ্যাঁ। এই ইফতার আর কি। এই ইফতারের খবরটা হচ্ছে ভারতের ইফতারের খবরটা এইরকম। ভারতের বানারসি যে জায়গাটা, আমি একবার ইলেকশন উপলক্ষে সেই এলাকায় গিয়েছিলাম বানারসিতে, ওইখানে তিন নদীর একটা সঙ্গম স্থল আছে। জি জি, সঙ্গম স্থল, ত্রিবেণী সঙ্গম। জি, ত্রিবেণী, আমিও গিয়েছিলাম। জি, ওই যেহেতু বানারসি একটা হিন্দু তীর্থ কেন্দ্র, তীর্থ এলাকা, মানুষ যায় সেটা, সেইখানে নৌকা ইফতারির একটা নিউজ, একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে হিন্দু কোন সংগঠনের এক নেতা একটা মামলা করেছেন এই যে যেহেতু ভারত, আর হচ্ছে সেই বানারসি তীর্থে যারা যান তারা আমিষ খান না, তারা নিরামিষ খান। হ্যাঁ, তো ওই মামলার বিষয়বস্তু ছিল এরা আমিষ খেয়েছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে তার খাবার হাড়গোড় এগুলা নদীতে ফেলেছে। হ্যাঁ, আমি নিউজটা করতে গেলাম যে হাড়গোড় আবার গরুর মাংস আছে কিনা এখানে, না গরুর মাংস ছিল না, চিকেন বিরিয়ানি ছিল। হ্যাঁ, ওইটাকে ইস্যু করে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এটা তদন্ত হয়েছে, পুলিশ কি করছে, দূষণ, নদী দূষণ ইত্যাদি এই ইস্যুতে মামলাটা নিয়েছে এবং অ্যারেস্ট করেছে 14 জনকে। এই যে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে উসিলা করে এই যে মামলাটা, ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ, এটা কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটা কথা তুলে ধরেছেন। বাংলাদেশ ইফতার নিয়ে বলি, আবার দেখলাম উত্তরাতে লেকের পার গুলোতে, 18 নম্বর লেকের পারে দেখলাম ইফতার হলো। আমাদের জামালপুরের ছাত্রলীগের, যুবলীগের এবং আওয়ামী লীগের লোকজন দেখলাম লেকের পার ইফতার করেছে। সেখানে আমার ভাতিজাও ছিল, যার নামে মামলা শুরু থেকেই। আমার 4 ভাতিজা আওয়ামী লীগ করে, 3 ভাতিজা, 4 ভাতিজা আওয়ামী লীগ করে, 3 জনের নামে মামলা আছে। দেখ, ওই এক ভাতিজাকে দেখলাম সেখানে ইফতার করতেছে। তাই আওয়ামী লীগের এই মুহূর্তে ভয়ে ইফতার করার জন্য বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থেকে ইফতার করে। আমরা আওয়ামী লীগের, বিএনপির আমলেও দেখেছি, বিএনপিরাও এরকম ইফতার করতো। এটা এখানে এরকম প্রচলিত, কারণ সরকারি দল যারা থাকে তারা দমন নিপীড়ন করে। তবে এইবার দমন নিপীড়নের সর্বোচ্চ রেকর্ড, যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি দমন নিপীড়ন বাংলাদেশে চলতেছে। এটা রাখলাম বাংলাদেশের ইফতারের ব্যাপারে। আপনি যেটা বললেন যে আপনার বানারসের কথাটা, এখানে ঠিক আছে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে এটা একটা উদ্বেগের বিষয়, কিন্তু বানারস কিন্তু হিন্দুদের জন্য পবিত্র নগরী, খুবই পবিত্র নগরী। এটা আপনি গিয়েছেন, আপনি জানেন। সবচেয়ে বেশি মন্দির সেখানে এবং সবচেয়ে বেশি নিরামিষ ভোজি সেখানে থেকে। সেখানে গরুর মাংস প্রসঙ্গ না, কোনো মাংসই খায় না। কারণ হচ্ছে সেখানে পুরোহিত যারা এবং যারা বানারসে, মানে বলাই হয় এটা মন্দিরের নগরী বলা হয় বানারসকে, এবং তাদের
তিনটা যে গয়া, কাশী, বৃন্দাবন সহ তারপরে এই বানারসকে খুবই গুরুত্ব দেওয়া হয় এই সমস্ত কারণে। তো সেইখানে আপনার আমিষ খাওয়াটা কিঞ্চিত অপরাধ হিসেবে সামাজিকভাবে সেটা সেখানে ধরা হয়। আর আপনি যেটা দেখেছেন তাদের 2 ধারায় মামলা করা হয়েছে। আমিও পরে নিউজটা ঘেটে দেখলাম, সেখানে 2 ধারা, একটা হলো পরিবেশ নষ্ট করার জন্য, আরেকটা হচ্ছে ধর্মীয় আঘাত, ধর্মীয় স্মৃতিচিহ্ন বা ধর্মীয় আঘাত করার জন্য 2 ধারায় আবেগকে জি 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 মামলা করা হয়েছে। আসলে বানারস মসজিদটা কিন্তু স্পর্শকাতর, সেখানে হিন্দুদের জন্য কিন্তু একটা স্পর্শকাতর। তারা ওইখানে আহত হয়েছে কেন জানেন? এটা ইতিহাসও দেখতে হবে। বানারসের যে মন্দিরটা, যেটার নাম দিচ্ছে আলমগীর মসজিদ, আসলে এটার নাম আওরঙ্গজেব মসজিদ। আলমগীর হচ্ছে বাদশাহ আওরঙ্গজেবের বাদশাহ, আমরা বাংলা হিসেবে নিয়েছি, যদি বাদশাহ বাংলা শব্দ নয়। বাদশার ফার্সি শব্দ হচ্ছে পাতশাহ। মুঘলে পাতশাহ মানে বাদশাহ, সকল শাসককে পাতশাহ বলা হতো। আলমগীর পাতশাহ, এই আওরঙ্গজেব পাতশাহ, তার উপাধি ছিল আলমগীর। তিনি যখন সিংহাসন দখল করেন, তার 3 ভাইকে হত্যা করে, পিতাকে বন্দী করে, তখন তিনি উপাধি নেন আলমগীর, বাদশাহ আলমগীর তার উপাধি। তো ওই আওরঙ্গজেব মন্দিরকে, ওই আওরঙ্গজেব মসজিদকে এখন আলমগীর মসজিদ বলা হয়। সেই আলমগীর মসজিদের সামনে এই ঘটনাটা বানারসের। এবং আরো বিষয় হলো, এখানে আরো বিষয় আছে, সেটা হলো যে এই আলমগীর মসজিদ বা আওরঙ্গজেব মসজিদটা কিন্তু আসলে এটা মসজিদ ছিল না, এটা হিন্দুদের মন্দির ছিল। এটা হিন্দুদের ভগবান বিষ্ণুর জন্য উৎসর্গিত মন্দির ছিল। সেই মন্দির তিনি ক্ষমতায় আসার পরপরই এই বানারসে যখন আক্রমণ চালান, অনেক মন্দির তিনি সারা ভারতে ধ্বংস করেছেন, বানারসেও অনেক ধ্বংস করেছেন। তার অন্যতম একটা হলো যে হিন্দুদের ভগবান বিষ্ণুর মন্দির যেটা ভেঙেছেন, তার উপরে এই আলমগীর মসজিদটা স্থাপন করা হয়েছে বা আওরঙ্গজেব মসজিদটা স্থাপন করা হয়েছে, সেই মসজিদের ঘটনা। তো সঙ্গত কারণে এটা হিন্দুদের আবেগে আহত করেছে কয়েকভাবে। একটা হলো এটা প্রাচীন ইতিহাস, যেটা হিন্দু বিষ্ণু মন্দির ভেঙে তাদের ভাষায় তাদের ধর্মের দেবতা ভগবান বিষ্ণুর মন্দির, উৎসর্গিত মন্দির ভেঙে সেই ধ্বংসস্তূপের উপরে এই বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব তিনি এই মন্দিরটা গড়েছিলেন। তো এই কারণে তাদের ভাবাবেগ কাজ করেছে। পাশাপাশি যেহেতু এখানে কোনো কিছুই খাওয়া যায় না, মানে নিরামিষ ছাড়া কিছু খায় না, আপনি দেখবেন ওই ভারতের মানে বানারসের যে মুসলিম কমিউনিটি, ওটা কিন্তু নিন্দা জানিয়েছে। কারণ ওইখানে তো এমন না যে বাংলাদেশের মতো বানারসে তুমি ইফতার বাইরে করতে পারবা না, তাই আওয়ামী লীগ বা বিএনপির ভয়ে তুমি নদীতে ইফতার করতেছো, তা কিন্তু না। কারণ ইফতার করার পরে কিন্তু একটা নামাজ পড়তে হবে, নামাজ কিন্তু প্রসঙ্গ আছে। তো তো নদীতে আঞ্জুমান ইন্তাজামিয়া মজলিসের যুগ্ম সম্পাদক এফএম ইয়াসিন বলেছেন যে নৌকায় ইফতার বিষয়টা উন্মুক্ত না, ইফতার কোনো পিকনিক না, এবং ইফতার পর নামাজ পড়তে হয়। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। ইফতারটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান। ইসলামে কোনো অনুষ্ঠানই নেই, সবই ধর্ম। ইফতার করবেন সেটাও ধর্ম, নামাজ পড়বেন সেটাও ধর্ম, আপনি যাই করেন ইসলামে, পোশাক পরবেন সেটাও ধর্ম। ইসলামে কোনো অনুষ্ঠান হয় না, অনুষ্ঠানে কিন্তু পাপ পুণ্য থাকে না, সব থাকে না। অনুষ্ঠানে এটা ইহলৌকিক, কিন্তু ইফতারটা হচ্ছে পরলৌকিক। এটা আপনার ধর্মীয় বিষয়। তো এখানে নামাজ পড়ারও একটা গুরুত্বপূর্ণ। পিকনিক আপনি এখানে করতে পারেন না। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমরা সেটা উদ্বেগের বিষয়, যে একটা ধর্মীয় অনুভূতিতে যদি শুধু পরিবেশের কারণে অ্যারেস্ট করতে আমার কিছু বলার ছিল না, ধর্মীয় কারণে অ্যারেস্ট করেছে, এটাও যেহেতু যুক্ত, সেটা উদ্বেগের বিষয়, কিন্তু তাদের উচিত হয় না এখানে যাওয়া। যিনি বলেছেন যে এটা ইফতার কোনো পিকনিক, তিনি আবার বলেছেন এই মামলা এটা মুসলমানদের মুসলমানদেরকে হুমকির মুখে ফেলার জন্য এটা করা হয়েছে, কিন্তু এটা শোষণের জন্যই এই মামলা, মানে মুসলিমদের চাপিয়ে রাখার, দমিয়ে রাখার জন্য এটা করা হয়েছে, এটা তিনি বলেছেন। কিন্তু এখানে কিন্তু আরেকটা পাল্টা যুক্তি থাকে। আপনি কি দিল্লির জামা মসজিদের সামনে শুয়োরের মাংস বিক্রি করতে দিবেন? এটা কিন্তু অবৈধ না। আপনি যদি দিল্লির জামা মসজিদের পাশে শুকরের মাংস আপনি বিক্রি করা শুরু, অথবা কলকাতায় টিপু সুলতান মসজিদের পাশে আমি যদি শুকরের মাংস বিক্রি করা শুরু করি, এটা কিন্তু আইনত বাধা নেই, আছে কি নাই? কিন্তু আমাকে কি সেখানে করতে দিবে বা আমাকে সেটা করা উচিত? হ্যাঁ, তাহলে এটা বরং ওই হিন্দু রাষ্ট্র বলেই, মানে হিন্দু রাষ্ট্র না কিন্তু হিন্দু সংখ্যা গরিষ্ঠ বলেই ওইখানে তারা আমিষ খেতে পেরেছে। ওই নইলে এটা যদি মুসলিম রাষ্ট্র হইতো, মুসলিম অধ্যক্ষ হইতো, তখন তাদের অ্যারেস্ট হয় 14 জনকে পানির ভিতরে চুবাই মেরে ফেলতো, যদি মুসলিম সংখ্যা গরিষ্ঠ হতো। সেই হিসেবে এটা গণতান্ত্রিক দৃষ্টিতে অবশ্যই বিপজ্জনক,
কিন্তু এটা অন্য দেশে হলে কি করতে বলেন? বাংলাদেশের কথা মনে আছে? আপনার মনে থাকার কথা, যেহেতু আপনি সাংবাদিক, আপনার মনে থাকার কথা, সেটা হলো যে 90 দশকের স্বাদের সময় শেষের দিকে ইন্দিরা রোডে শুয়োরের মাংস বিক্রি করার কারণে কি তাণ্ডব চালাইছে, সকল শুকরের মাংসের দোকান উড়িয়ে দিয়েছিল, মনে আছে? তারপর থেকে ওই এলাকায় খ্রিস্টান বসবাস, হ্যাঁ, বসবাস বেশি তাদের জন্য, কিন্তু সেটা ঘুরিয়ে দেওয়া হয়। অথচ ওখানে খ্রিস্টানরা কাস্টমার, ওটা কিন্তু কোনো মসজিদের সামনে ছিল না, ওটা কোনো মাজারের সামনে ছিল না, কিন্তু তারপরে উড়িয়ে দিয়েছে। সুতরাং আপনি যদি মুসলমান রাষ্ট্রের সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের সাথে কম্পেয়ার করেন, তাহলে এটা তেমন কিছুই ঘটে নাই, তাদের ওইখানে উচিত হয় নাই, কারণ এটা তাদের ভাবাবেগের সাথে জড়িত। একটা হলো একদিকে আওরঙ্গজেব এই মন্দিরটাকে ভেঙে, ভগবান বিষ্ণুর মন্দির ভেঙে সেখানে মসজিদ বানিয়েছে, আবার সেই মসজিদ থেকে বেরোয় আপনি ইফতার করবেন তাদের নদীতে, যেখানে ত্রিবেণী সঙ্গম বলা হয়, তাদের কাছে খুবই পবিত্র জায়গা। যেমন জমজমের কূপের পাশে গিয়ে আপনি কোনো কিছু আপনি যে খাইতে দিবেন, আপনি কোন মক্কানগরীতে সাইনবোর্ড আছে, এই রাস্তা দিয়ে বিধর্মীদের প্রবেশ নিষেধ। জি, তাহলে এখন বুঝেন, তাহলে মক্কা শহরে অমুসলিমরা, কাফেরেরা প্রবেশ করতে পারবে না। বানারসে তো এরকম দৃশ্য আপনি অন্তত দেখেন না, আমিও গেছি, আপনিও গেছেন, জানেন সেখানে প্রচুর মুসলমান। নাহলে আমি কিভাবে গেলাম? আমি তো পরিচয় দিয়ে মন্দিরে যেতাম, আমি তো পরিচয় দিয়ে, কারণ আমার ভীতি ছিল পড়ার সমস্যা, আমি তো পরিচয় দিতাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি যে কোনো মন্দিরে যাওয়ার আগে পরিচয় দিয়ে যাই, মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং আমি বাংলাদেশি বলে তারপরে যাই, কারণ হলে আবার ভুল বোঝাবুঝি হতে পারে। এবং আমি যে কোনো মন্দিরে, গির্জায়, প্যাগোডায়, জৈন মন্দির বলেন, যে কোনো জায়গায় আমি এইভাবে যেতাম। যাই হোক, সেটা হলো এখানে কিন্তু তারা, ভারতের এমন কোনো জায়গায় লেখা নাই যেই শহরে, অথচ এটা কিন্তু হিন্দুর দেশ, সবাই বলে এটা হিন্দুর দেশ, হিন্দুরাই বরং বলে না এটা হিন্দুর দেশ। অদ্ভুত ব্যাপার, পৃথিবীর একটা মাত্র দেশ হিন্দু, যারা সারা পৃথিবীতে মুসলমানরা বলবে সৌদি আরব মুসলমানের দেশ, ইরাক মুসলমানের দেশ, বাংলাদেশও বলে মুসলমানের দেশ, পাকিস্তানও বলে মুসলমানের দেশ, আফগানিস্তান বলে মুসলমানের দেশ, সব মুসলমান বলে। কিন্তু ভারতের সব হিন্দু কিন্তু বলে না ভারত হিন্দুর দেশ, বরং মুসলমানরা বলে এটা হিন্দুর দেশ। হিন্দু দেশে আপনাকে কিছু নিয়ম কানুন তো মেনে চলতে হবে, চলা উচিত। যেমন আমি এখন যে জায়গাটাতে থাকি, সেখানে কুকুরকে খুব সম্মান করা হয়। আপনি এখানে যদি মুনাফেক মার্কার দল, সেইটা চায়না এখন অফিসিয়ালি ভাবে বুঝতে পারলো এবং জানতে পারলো। সম্প্রতি গতকালকে মিরপুরে বাংলাদেশস্থ চায়নার যে দূতাবাস আছে, সেই দূতাবাসের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের কিছু অসহায় সাধারণ মানুষের মাঝে তারা ঈদ সামগ্রী বিতরণ করে। সেই অনুষ্ঠানে সাদা শকুনটা তারা ইনভাইট করে। সাদা শকুন অনুষ্ঠানের একটা পর্যায়ে গিয়ে দূতাবাসের হাই কমিশনারকে সাথে নিয়ে তিনি অতিথিদের মাঝে হাঁটেন। এখন উনি তো আর বাংলা বোঝে না, কিন্তু এই সাদা শকুন বাংলা বোঝে। তো এমন ভাবে তারা বিতর্কত ভাবে প্রচারণা করছে যে এই অনুষ্ঠানটা জামাতি করতেছে, জামাতের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হইতেছে, আর চায়নার হাই কমিশনারকে প্রধান অতিথি হিসেবে দেওয়া হয়েছে। এইভাবে সিস্টেমটা তারা এটা করছে। এমনকি জামাতিদের যে অফিসিয়ালি যে ফেসবুক পেজ আছে, সেই পেজেও তারা এইভাবে একটা ঘোষণা করছে যে এই অনুষ্ঠানটা জামাতিদের পক্ষ থেকে ঈদ সামগ্রী জামাতিরা দিচ্ছে। এই যে ভিডিওটা দেখলো, ওইখানে আগত অসহায় যে মানুষগুলো যাদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে, তারাও বলতেছে যে এটা জামাতিরা দিচ্ছে আমাকে। অনেকে বলতেছে চায়না থেকে দিচ্ছে। তাদেরকে আবার ওই যে দাঁড়িয়ে গুলা আছে, বলাৎকার গুলা বা রাজাকার গুলা বা রাজাকারের বাচ্চা গুলা, এই শকুন গুলা, তাদেরকে আবার যে বলতে হয় এটা জামাত থেকে দিতেছে। এটা বুঝেন। সেই বিষয়টা যখন চায়না দূতাবাসের নজরে আসে, তারা আবার এই বিষয়টা বিবৃতি দিচ্ছে যে না, এই অনুষ্ঠানটা আমাদের। জামাতি সাদা শকুন ছিল আমাকে এখানে ইনভাইটেড অতিথি, তিনি ছিলেন গেস্ট, তাকে এখানে গেস্ট হিসেবে আনা হয়েছিল। তো একবার চিন্তা করেন, যারা অন্যের একটা অনুষ্ঠানে অংশ নিতে যাইয়া সেই অনুষ্ঠানে তারা যে সাধারণ মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে, সেই অনুষ্ঠানকে নিজেদের তারা নিয়ে নিতে পারে। সামান্য এই জিনিসটা যারা ছোট লোকের মতো মুনাফেক নিকৃষ্টতম যে দলটা, এরা যখন এই জিনিসটাই নিজেদের বলে ক্রেডিট নিতেছে এবং জনসাধারণ যে তারা এমন বিতরণ করছে, সামগ্রী কিন্তু অনেক ব্যাপক করে 50 কেজি 60 কেজির উপরের মতো করে অনেকগুলো, জানেন তো, যদি দূতাবাসের পক্ষ থেকে অন্য একটা দেশে দিতেছে, সেক্ষেত্রে তো কম না। আমাদের মতো তো আর ওই যে কি বলে 15-10 কেজি চাল বা 1 লিটার তেল না, ওখানে একটু সামগ্রীটা ভালো, সেটা নিজেদের ক্রেডিট হিসেবে নিয়ে নিল। যাক, একটা জিনিস আশা করি
চায়না যদি এই জিনিসটা বুঝতে পারে যে এই সাধারণ সিম্পল একটা অনুষ্ঠানে এই সাদা শকুনগুলোর দাওয়াত দিয়ে আনার পরে এই শিয়ালগুলা এই অনুষ্ঠানকে নিজেদের ক্রেডিট হিসেবে নিয়ে নিল এবং জনগণের কাছে তারা এটা দিচ্ছে আর আমরাই ছিলাম অতিথি, মানে আমার ঘর আমি ভাড়াটিয়া, বিষয়টা এরকমের। এই সিম্পল জিনিসে যারা এত বড় মুনাফেকি এবং ধুরন্ধফানা করতে পারে, মিথ্যাচার করতে পারে, এরা পদের জন্য, ক্ষমতার জন্য, এরা 71 সালে মুক্তিযুদ্ধের সময় ক্ষমতা লুফিয়ে নেওয়ার জন্য এবং পূর্ব পাকিস্তান রাখার জন্য তৎকালীন সময় জনসাধারণের সাথে কতটা নিকৃষ্টতম জঘন্যতম কাজ করছিল এই নিকৃষ্টতম দলের লোকেরা। দেশের সহসল জনগণ একটা জিনিস আশা করি বুঝতে পারবেন, বা শিক্ষিত সমাজের যারা আছেন, যে যারা যে দলের লোকেরা সিম্পল একটা বিষয়ের লোভ সামলাইতে পারে না, সিম্পল একটা বিষয়টাকে অনেক বড় পরিসরে নিজেদের বইলে ক্রেডিট নিতে পারে এবং বাড়ির আসল মালিককে ভাড়াটিয়ে বানাই দিতে পারে, এরা ক্ষমতার জন্য বড় একটা বিষয়ের জন্য কতটা নিকৃষ্টতম, কতটা জঘন্যতম পরিচয় দিতে পারে এবং জঘন্যতম কার্যক্রমের অংশ হিসেবে করতে পারে। এই মুনাফেকের বাচ্চাগুলা, এই রাজাকারের বাচ্চাগুলা, নিকৃষ্টতম এই জাতিগুলা, অন্তত আশা করি এই বিষয়টা আপনাদের আর বুঝতে বাকি নাই। চায়না এখন অফিসিয়ালি এই বিষয়টাকে তারা কিভাবে নিবেন এটা তাদের একান্ত ব্যাপার, ওই ব্যাপারে কিন্তু এরা এই জাতির জন্য, এই দেশের জন্য একটা চরম বোঝা, একটা নিকৃষ্টতম ব্যক্তি, নিকৃষ্টতম বোঝা এবং জঘন্যতম বোঝা। শুধুই না, এরা সমাজের সবচাইতে জাতি কিট আমার দেশের জন্য। এরা অন্তত আশা করি এই দেশটা বুঝতে পারবে, এই কিট গুলো তারা যেন তাদের পাকিস্তানে নিয়ে যায়।